হঠাৎ করে রাজনীতির মাঠে আলোচনায় বেশ কিছু জরিপের ফলাফল, কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, কিংবা আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাচ্ছে, সব কিছুই যেন জরিপ নির্ভর হয়ে যাচ্ছে। এই জরিপ নিয়ে আদৌ কোনো রাজনীতি আছে কিনা আজকের পর্বে কথা বলবো সেই প্রসঙ্গে। দর্শক, স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। আজকের পর্বে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে এর মধ্যে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়েত সারওয়ার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকের আলোচনার নাম দিয়েছি আমরা জরিপের রাজনীতি। আমরা আলোচনায় যাব, তবে তার আগে আমরা তিনটি জরিপের ফলাফল আমরা দেখে নিতে চাই। সাম্প্রতিক সময় করা তিনটি জরিপ, এর মধ্যে প্রথম জরিপের ফলাফল যদি আমরা দেখি, এই জরিপটি করা হয়েছে, জরিপের যে সময়কাল সেটি 19শে ফেব্রুয়ারি 2025 থেকে 3রা মার্চ 2025 পর্যন্ত। এই জরিপে অংশ নিয়েছেন 10,696 জন ভোটার। এটি পরিচালনা করেছে ইনোভেশন কনসাল্টিং। এই জরিপের ফলাফলে দেখা গেছে বিএনপিকে পছন্দ করে, অর্থাৎ বিএনপিকে ভোট দিবে 41.7% মানুষ, জামায়াত ইসলামীকে ভোট দিবে বা পছন্দ করছে 31.6% মানুষ, জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিবে বা পছন্দ করছে 5.1% মানুষ, অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে ভোট দিবে 13.9% মানুষ। আমরা দ্বিতীয় জরিপের ফলাফল দেখতে চাই। দ্বিতীয় জরিপের ফলাফলটি করা হয়েছে 2রা সেপ্টেম্বর 2025 থেকে 15 সেপ্টেম্বর, অর্থাৎ সাম্প্রতিক সময় যে জরিপটি ফলাফল আমাদের হাতে এসেছে, সেই জরিপেও বিএনপির 41.3% মানুষের পছন্দের তালিকায় আছেন ভোটারের, আর জামাত ইসলামী আছে 30.30% ভোটারের পছন্দের তালিকায়। জাতীয় নাগরিক পার্টি এখানে কমে গেছে, এখানে 4.10% ভোটারের পছন্দের তালিকায় আছে। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ 18.8% ভোটারের পছন্দের তালিকায় আছেন। এই জরিপেও অংশ নিয়েছেন 10,000-এর বেশি মানুষ। এটিও পরিচালনা করেছে ইনোভেশন কনসাল্টিং। আমরা তৃতীয় জরিপের ফলাফল দেখতে চাই। তৃতীয় জরিপ পরিচালনা করেছে সাউথ এশিয়ার নেটওয়ার্ক অন ইকোনমিক মডেল সানেম ও অ্যাকশন এইড। এই জরিপে 2000 মানুষ অংশ নিয়েছে, 2000 ভোটার অংশ নিয়েছে। জরিপের ফলাফল প্রকাশ হয়েছে 7 জুলাই 2025 সালে। এই বছরের 7 জুলাই এটি প্রকাশ হয়েছে। এই জরিপে দেখা যাচ্ছে বিএনপিকে পছন্দ করছে 38.76% ভোটার, জামাত ইসলামীকে পছন্দ করছে 21.45% ভোটার, জাতীয় নাগরিক পার্টিকে পছন্দ করেছে 15.84% ভোটার। এখানে আওয়ামী লীগের প্রসঙ্গটি আসেনি। আমরা এই যে তিনটি জরিপ দেখলাম, এই তিনটি জরিপ নিয়ে আমাদের অতিথিদের সঙ্গে আলোচনা করব। আমি শুরুতেই একটু শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান, দুদু ভাইয়ের কাছে যেতে চাই। দুদু ভাই, এই যে জরিপগুলো হচ্ছে, এই জরিপগুলো নিয়ে কী বলবেন? বিশেষ করে সর্বশেষ যে জরিপটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে তরুণ এবং শিক্ষিত ভোটাররা জামায়াত ইসলামের দিকে ঝুঁকছে। এই জরিপকে আপনারা কতটুকু যথাযথ মনে করেন? এর বাস্তবতায় বা কতটুকু? জি, আপনাকে ধন্যবাদ, এবং আরেকজন সহযোগী আলোচক আছেন, তাকে শুভেচ্ছা। আর যে দর্শক শ্রোতা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমি তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। জরিপ যারা করে তাদেরও একটা দৃষ্টিভঙ্গি আছে, মতবাদ আছে, লক্ষ্য আছে। তো এই লক্ষ্য যদি কোনো রাজনীতির পছন্দের ব্যাপার হয়, অথবা কোনো একটি লক্ষ্য নিয়ে তারা এটা করে থাকে, তার প্রতিফলন জরিপে দেখা যাবে। জরিপ নির্বাচনের ক্ষেত্রে নতুন কিছু না। এটা আমার দেশে না, সারা বিশ্বের যখন যে জায়গায় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দেয়, তখন এটি জরিপ, মাঠ ভোট ফেরত, কেন্দ্র ফেরত, ভোটারের উপরে জরিপ, এই ধরনের নানান প্রক্রিয়া কোনো সংস্থা, কোনো ব্যক্তি এটা করে। তো সেক্ষেত্রে আমাদের দেশেও এটা নতুন, এটা বলা যাবে না। যেমন এখানে দেখেন যে জরিপ গত 16 বছরে আন্দোলন, সংগ্রাম, লক্ষ্য, লড়াই, নির্যাতন ভোগ করার প্রসঙ্গটার উপরে ভিত্তি করেই যদি জরিপে যারা অংশগ্রহণকারী তারা যদি ভোট দিয়ে থাকে, তাহলে পরে তাদের কাছে নিশ্চয় বিএনপি যে নির্যাতন ভোগকারী একটা দল, তাদের প্রায়
৫,৫০০ নেতা কর্মী শহীদ হয়েছে। 4 বারের প্রধানমন্ত্রী সেই দলের নেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর জেল খেটেছেন। তো তার ভোট কত পার্সেন্ট বাড়লো যদি আমি এটা দেখি, মানে অতীতে যে 4 বার আমরা ইলেকশনে ক্ষমতায় গেছি তার থেকে এবার দ্বিগুণ যদি হয় তাহলে এটা ৮০% সমর্থন আমাদের পাওয়ার কথা। আর জামাত যদি তারা নির্যাতন ভোগ করছে, জেল খেটেছে, মামলা খাইছে, বিএনপির পাশাপাশি তারা করছে, তাহলে এই জরিপে তারা কত পার্সেন্ট তাদের ভোট বাড়ছে? তো বিএনপির ভোট বাড়েছে দ্বিগুণ ধরলাম, আর তাদের ভোট বাড়ছে 10 গুণ। মানে আমি যদি বিবেচনায় নিয়ে আসি, তো এটি মানে কতটা আমি গ্রহণ করব আর কতটা করব না, এটা প্রশ্ন সামনের দিকে আসবে। কিছুদিন আগে এই একই প্রশ্ন একজন আমাকে করলো যে জামাত তো খুব ভালো করবে, তাহলে নিশ্চয় জামাতও এটা বিশ্বাস করে, অথবা যে কোনো পার্টি ভালো করবে তারা তো এটা বিশ্বাস করবে। তো বিশ্বাস করলে তারা তো অনেক এগিয়ে, মানে বিএনপির থেকে তারা 8% বা 10%, মানে 10% বেশি তারা জনসমর্থন পাইছে। তাহলে তো তারা বিএনপিকে পরাজিত করার মতো একটা পরিস্থিতিতে আছে। তো তাহলে ইলেকশনে তারা যেতে চাচ্ছে না কেন? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে তার উত্তরটা কি হবে? আমার কাছে মনে হয়েছে তো তারা নিশ্চিতভাবে, আমার কাছে মনে হয় এই ফলাফল তারা সহজভাবে নিতে পারছে না, নিলেও তারা প্রকাশ করতে পারছে না, কিন্তু পত্রিকায় যাচ্ছে। লক্ষ্য করবেন, বিএনপিকে অপদস্থ করা যায়, বিএনপিকে ত্রুটি ধরা যায়, বিএনপিকে সমালোচনার মুখে রাখা যায়, এই বিষয়গুলোই প্রচার মাধ্যমে সতুৎসাহে আসে। আমি ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কোনো কারণে বিএনপি যদি ধর্মভিত্তিক কোনো দলকে, কোনো কর্মী বা নেতা মানে সমালোচনা করে, তাহলে তার প্রত্যুত্তরে যে বিরূপ কথাবার্তাগুলো আসে সেটা এক কথা ভয়ঙ্কর, মানে এটা উচ্চারণ করাও কঠিন। আমার প্রশ্ন একটা ছিল যে আসলে তরুণ এবং শিক্ষিত ভোটাররা যে জরিপ অনুযায়ী জামাতের দিকে ঝুঁকছে, এইটাকে কিভাবে নিচ্ছেন আপনি? এই যে তরুণ এবং শিক্ষিত, এটা আপনি কোথায় পেলেন? তাদের 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 যে কথাটা চালিয়ে দিচ্ছেন তাদের নামে, এটার যদি কেউ প্রশ্ন তোলে আপনার জবাবটা কি হবে? আরেকটা সংস্থা যদি জরিপ করে দেখায় ওরা তরুণ এবং শিক্ষিত ভোটার, তাহলে এটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? সেই জন্যে আমরা নির্বাচনকালীন যে জরিপগুলো আমরা লক্ষ্য করি, সেই লক্ষ্য এক একটা রাজনৈতিক দল এক একভাবে তার দৃষ্টিভঙ্গি, তার অবস্থানগত দিকের বিবেচনায় নেয়। কোনো কোনো ক্ষেত্রে জরিপ গুরুত্বপূর্ণ না, এটা আমি বলবো না। এই ত্রুটি এবং দুর্বলতাগুলোকে সে সামনে নিয়ে যদি সে সজাগ হয়, সতর্ক হয়, তাহলে তারা যদি খারাপ অবস্থায় থাকে আরো ভালো করবে। জি, আমি একটু রুবায়েত সারোয়ার কে প্রশ্ন করতে চাই। রুবায়েত ভাই, আপনারা যেই জরিপটি পরিচালনা করেছেন, অনেক প্রশ্ন আছে, এরই মধ্যে প্রশ্ন তুলেছেন দুদুভাই নিজে, অনেকগুলো কথা বলেছেন। আমি একদম সরাসরি প্রশ্নটা করতে চাই যে আপনারা কি আসলে কোনো রাজনৈতিক গোষ্ঠীকে তাদের স্বার্থে জরিপ করেছেন, নাকি আসলে বাস্তব চিত্রটাই জরিপে উঠে এসেছে? অবশ্যই আমরা কোনো রাজনৈতিক স্বার্থ নিয়ে কাজ করছি না, এবং কারোর সাথে আমাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতাও নাই। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যেটা মনে করি যে বাংলাদেশের সংস্কৃতিতে আপনার আনবায়াসড পলিটিক্যাল কনসাল্টিং এই জিনিসটা কখনো হয় নাই, এবং হয়তো হয়েছে 90-এর দশকে, হয়তো কিছু ছিল, কিন্তু অবশ্যই পতিত সরকারের আমলে সেটা কখনোই হয় নাই। তো এই যে একটা সংস্কৃতি, যে একটা বিশ্বাস, এই বিশ্বাসটাও কারোর মধ্যে নাই যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া
আপনার আনবায়াসভাবে কেউ কাজ করবে এটা কেউ আপনারা বিশ্বাসও করতে পারছেন না। তো এই বিষয়টাকেই আমরা আপনার অ্যাড্রেস করতে চাই। আমরা চাই যে এই সংস্কৃতিটার পরিবর্তন হোক। তো এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে যখন আপনি আপনার কমপ্লিটলি একটা আনবায়াসড রেজাল্ট আপনি দিবেন, স্ট্যাটাস কোটা বর্তমানে পরিস্থিতিটা কীরকম সেটা বোঝানোর চেষ্টা করবেন। তো সেটা আমরা বিশ্বাস করি যারা সংশ্লিষ্ট দল তারা যদি আপনার ডেটাটার ভিতরে ঢুকে তারা যদি দেখে এবং সেটা বোঝার চেষ্টা করে, তাহলে তাদের রাজনৈতিক পট কী হবে, স্ট্র্যাটেজি কী হবে, সেই বিষয়টা তারা বুঝতে পারবেন। তো আমি যে সবাইকেই বলেছি, আমার সাথে ব্যক্তিগতভাবে যাদের সাথে কথা হচ্ছে সবাইকেই বলেছি যে এটা আমাদের পক্ষ থেকে একটা বলা যেতে পারে উপহার সবার কাছে, যে আপনারা ডেটাটা ভালো করে দেখেন, বোঝার চেষ্টা করেন এবং সেটা অনুযায়ী আপনাদের নির্বাচনী দিক নির্দেশনা ঠিক করেন। তাহলে আমরা মনে করি যে আপনারা সবাই দেশের জন্য কাজ করতে পারবেন এবং আমাদের উদ্দেশ্য সেটাই। এখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা একেবারেই নাই। কিন্তু রুবায়েত ভাই, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে অনেকে এই প্রশ্নটি তুলছেন, বিশেষ করে এনসিপির পক্ষ থেকে এই প্রশ্নটি এসছে, জামাতের পক্ষ থেকে এসছে, বিএনপিরও অনেক নেতাদেরকে আমি এটা বলতে শুনেছি বা বলা বলি হচ্ছে বিভিন্ন জায়গায়, যে যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, প্রতীক স্থগিত করা হয়েছে, অনেকটা স্পষ্ট তারা ভোটের মাঠে নেই বা আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারছেন না। এখন পর্যন্ত এটুকুই নিশ্চিত। আপনারা আওয়ামী লীগকে কেন বারবার ভোটের জরিপে নিয়ে আসছেন? এর পেছনে আসলে উদ্দেশ্য কি? আওয়ামী লীগকে কি আপনারা প্রাসঙ্গিক করতে চাইছেন কোনোভাবে? আচ্ছা, উদ্দেশ্য না, কোনোভাবেই না। তো বিষয়টা দেখবেন, আপনি একটা প্রশ্ন নিয়ে এসছেন কিন্তু আমরা 3টা প্রশ্ন করেছি। এখানেই হচ্ছে গুরুত্বটা। আমরা প্রথমে জিজ্ঞেস করেছি যে যখন গত মার্চে ছিল তখন কিন্তু আওয়ামী লীগের ব্যানের প্রশ্ন ছিল না, এক। আচ্ছা, তো এইবারে আমরা কি করলাম, সেই জন্য আমরা প্রথমে জিজ্ঞেস করেছি যে আওয়ামী লীগ সহ আপনার প্রশ্নটা আছে। এটা কেন আছে? কারণ আমি যদি আমি প্রশ্ন করেছি আপনাকে এই জন্য যে আওয়ামী লীগকে ভোট দেওয়ার প্রসঙ্গটাই বা কেন আসবে? নৌকা প্রতীকী তো নাই। সেটাই আমি ব্যাখ্যা করছি, সেটাই ব্যাখ্যা করছি। আপনি শুনেন, আমি ব্যাখ্যা করছি। তো মার্চে কিন্তু আওয়ামী লীগ ব্যান্ড ছিল না, হ্যাঁ? তো আওয়ামী লীগ তো তখনও প্রাসঙ্গিক। আচ্ছা, তো আমি এখন নতুন জরিপ করছি। এখন আমি যদি প্রশ্নটা যেটা ছিল গতবার সেটা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে আপনি 2টা রেজাল্ট কম্পেয়ার করতে পারবেন না। এটা হচ্ছে এক। তো আমরা পরবর্তীতে তাহলে কি করলাম, 2টা প্রশ্ন করলাম। প্রথম হচ্ছে আওয়ামী লীগকে রেখে, দ্বিতীয়ত প্রশ্ন করলাম আওয়ামী লীগকে বাদে। আওয়ামী লীগকে বাদে যখন প্রশ্ন করলাম তখন দেখেন বিএনপি বোধহয় বেড়ে গিয়েছে 45.6, জামাত বেড়েছে খুব সম্ভবত 33 কিছু একটা হবে, আমি যদি ভুল করে না থাকি। বিএনপি বেশি ভোট পাচ্ছে যদি আওয়ামী লীগ ব্যান্ড হয়ে যায়। এটা কি একটা বড় ইনসাইট না? আমি তো বললামই যে আমরা দিতে চাচ্ছি আপনাদেরকে স্ট্র্যাটেজিক ইনসাইট। এবং আমাদের একটা স্লাইডে আপনি দেখবেন যে একটা প্রশ্ন আছে যে যারা আওয়ামী লীগের ভোটার তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনার দ্বিতীয় পছন্দের দল কোনটি। তাদের 50% বলেছে তাদের দ্বিতীয় পছন্দের দল বিএনপি। এটা কি একটা স্ট্র্যাটেজিক ইনসাইট না? আপনারা এই তথ্যগুলো একটাও না দেখে আপনারা শুধুমাত্র একটা প্রশ্ন নিয়ে যদি আলোচনা করেন, তাহলে আপনারা পুরো সার্ভেটাকে আপনারা বুঝতে পারবেন না। জি, আমি একটু দুদু ভাইয়ের কাছে যেতে চাই বিষয়টি নিয়ে। দুদু ভাই, এই যে আওয়ামী লীগের প্রসঙ্গটি আসছে, আমি যেই প্রশ্নটি রুবায়েত ভাইকে করেছি যে আওয়ামী লীগ ভোটের মাঠে নেই, সেই আওয়ামী লীগকে কেন জরিপে প্রাসঙ্গিক করা হচ্ছে, এই প্রসঙ্গে কি বলবেন দুদু ভাই? না, আপনি যৌক্তিক কারণেই আপনি যে প্রশ্নটা করেছেন, আর উনি যেটা ব্যাখ্যা করেছেন আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি ওনার অবস্থান থেকে বলার চেষ্টা করছেন। দেশের মানুষ, দেশের জনগণ যে ধরনের বিদায় তাকে দিয়েছে, মানে আওয়ামী লীগকে গত 16 বছরের কথা বলবো না, এটা ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে শেখ মুজিবের পরিণতি, পরে শেখ হাসিনার পরিণতি, অর্থাৎ পুরো আওয়ামী লীগের রাজনীতিটায় ভয়াবহ এবং ভয়ঙ্কর। সে কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। সে বাদ দেওয়ার পরও তারা একটি শক্তি এবং তারা রাজনীতিতে বা দেশে বা সমাজে কতটা গুরুত্ব রাখে, এই আলোচনাটাকে প্রাসঙ্গিক করার জন্যে
আমার কাছে মনে হয়েছে সেইটা জরিপের একটি অংশ করা হয়েছে, আছে না? সে সমাজের জন্য ক্ষতিকর, অর্থনীতির জন্য ক্ষতিকর, রাজনীতির জন্য ক্ষতিকর, তার জন্যই তো তাকে বাদ দেওয়া হয়েছে। বাদ মানে একেবারে বিতরিত করা হয়েছে, এবং তারা নিজেরাই পালিয়ে গেছে এবং তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। এবং আমরা বলছি যে মিনিমাম তার মানে তারা যা করেছে তার জন্যে তারা ক্ষমা চেতে পারত, অনুশোচনা প্রকাশ করতে পারত। আমরা কিন্তু তার আগেই তাকে গ্রহণ করছে। এটাকে যৌক্তিকভাবে তারা আবার যৌক্তিকতা দিচ্ছে যে তাদের সামনে না আনলে তো বিএনপির ভোট বাড়ছে, এটা তো প্রমাণ হতো না। আমার কাছে এটা যথাযথ মনে হয়নি। একটা দুর্বৃত্ত, একটা খুনি, একটা লুটেরা এবং গণহত্যাকারী সঙ্গে তুলনা করে বিএনপির ভোট বাড়বে, এটা তো ঠিক না। বিএনপির ভোট তো গত 16 বছর ধরেই তারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, মামলা খাচ্ছে, জেল খাটছে। তো এটা তো মানে এটা পজিটিভ আর এটা নেগেটিভ, এটা আমার কাছে যেটা মনে হয়েছে। জি দুদু ভাই, আমরা আলোচনায় ফিরবো আবার। আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন নির্বাচন কমিশনে, তিনি এনসিপির শাপলা প্রতীক নিয়ে কথা বলেছেন, আরপিওতে পিআর নাই বলে তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোকে ফাউল না করার আহ্বান জানিয়েছেন। আমরা তার পুরো বক্তব্যটা শুনে আসতে চাই, তিনি আসলে কি বলেছেন। শাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ঐক্য, তো ওরা কিন্তু প্রথম চেয়েছিল, একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ওনার ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য, এখন এত করে আলোচনা করতেছে না, আমি বুঝলাম না। রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে, ওনারা বলতে পারেন। আমরা তো আর সেই রকম ভাবে জবাব দিতে পারবো না, আমরা শুনতে পারবো। ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে জোরে নিচ্ছি। সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিয়তে মাঠে নামে, তাহলে রেফারির পক্ষে তো এই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। পিআরটা তো আরপিওতে তো নাই, আমার সামনে তো আরপিও। আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয়, তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না আমি। আমরা শুনলাম প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য। আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ইনোভেশনের কনসাল্টিং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়েত সারোয়ার, একই সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমি একটু রুবায়েত সারোয়ার ভাইয়ের কাছে আবারও একটু যেতে চাই। সারোয়ার ভাই, সাম্প্রতিক সময় বিভিন্ন জরিপ হয়েছে, শুধু আপনারা 2বার জরিপ করেছেন এটি নয়, আরও একটি জরিপ আমাদের হাতে আমরা এসেছে, আমরা সেটির ফলাফলও দেখালাম। আমরা যদি ডাকসুর প্রসঙ্গটাও টানি তাহলে দেখা যাবে যে ডাকসুতেও 2 ধরনের জরিপের ফলাফল আমরা দেখেছি। এই যে জরিপের একটির সঙ্গে একটির ফলাফল মিলছে না, এইটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আপনারা সানেমের সাথে যেটা বলছেন যে সানেমের 2000 স্যাম্পল সার্ভেটা কিন্তু আমাদের সাথে একেবারেই আপনার প্রাসঙ্গিক না, কারণ ওরা হচ্ছে ইউথদের ব্যাপারে সার্ভে করেছে। হ্যাঁ, এটা একটা ইউথ সেন্ট্রিক সার্ভে, তো আপনি সেটার সাথে আমাদেরটা মিলাতে পারবেন না। আমাদেরটার সাথে আপনার মিলাতে পারবেন আপনার মেথোডোলজিক্যালি আপনি বিআইজিডি সার্ভেটাকে, ঠিক আছে? তো বিআইজিডি সার্ভে আর ইনোভেশন সার্ভেটা এটা মূলত একই ধারায় করা। তা আপনাকে যেটা দুদু ভাইও প্রথমে বলেছিলেন সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সার্ভের একটা অবজেক্টিভ থাকে, সেই অবজেক্টিভের পার্সপেক্টিভ থেকে আপনাকে কিন্তু কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, তো আমাদের বিআইজিডি সার্ভের সাথে ইনোভেশনের সার্ভের কিন্তু খুব পার্থক্য নাই। এখন একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে আমরা বলেছি 32% ভোটার এখনও ডিসাইড করেনি তারা কাকে ভোট দেবে। তারপরে আমরা বলেছি 4% ভোটার বলেছেন তারা ভোট দিতে যাবেন না। তারপরে আমরা বলেছি যারা ভোট দিতে যাবেন বলেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন বলেছেন, তাদের মধ্যে আবার 12% আপনার কাকে ভোট দিবেন সেটা বলেননি। তাহলে আমার টোটাল স্যাম্পল আছে হচ্ছে 4731। তাহলে আপনার 10,000 স্যাম্পল যেটা আমার 10,413, সেটার মধ্যে কিন্তু বিএনপি পাচ্ছে 18.7, যেটা গতবার ছিল 17%, অর্থাৎ 1.7% বেড়েছে বিএনপির ভোট ওভারঅলে, এবং জামাত খুব সম্ভবত বেড়েছে 1%। আচ্ছা,
তো আপনার আওয়ামী লীগ দেখা যাচ্ছে আর একটু বেশি বেড়েছে, এবং সেখানে আমাদের ফলাফল যেটা দেখাচ্ছে যে যারা রিভিল্ড করছে না, একটু খেয়াল করে দেখবেন যে কাকে ভোট দিবে এই কথাটা বলতে চাচ্ছে না, সেটা যত বাড়ছে তত দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যারা ভোট ব্যাংক তারা বেশি বের হয়ে আসছে। এখন দুদু ভাই উনি অবশ্যই ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং আপনার থেকে কথা বলবেন, আমি তো শুধু আমার ডেটা থেকে কথা বলবো, তাই না? তো ডেটায় যেটা দেখা যাচ্ছে যে একটা আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে, সেটা তাদেরকে মতামত প্রকাশ করছে। কিন্তু আমরা যেটা বলেছি পরে সেটা হচ্ছে যে মানে যারা রিভিল্ড করেছে তাদের মধ্যে যদি আমরা প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশনটা না দেখি তাহলে আপনার বোঝা যাবে না, কারণ হচ্ছে যত রিভিলের সংখ্যা বাড়তে থাকবে এটা আস্তে 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 গিয়ে আপনার মিলে যাবে। আমি কি অনলাইনে আছি? জি আছেন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, তবে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। ভোটের ট্রেনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আমরা আমাদের দুজন অতিথির সঙ্গে আবারও যুক্ত হব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছিলাম জরিপের রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আমাদের সঙ্গে আছেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়েত সারোয়ার। আমরা অতিথিদের সঙ্গে আলোচনায় যাব, তবে তার আগে আমরা এই যে জরিপ নিয়ে আলোচনা করছিলাম, সেই জরিপ নিয়ে প্রান্তিক মানুষ কি ভাবছে আমরা সেই ভাবনার কথাগুলো জেনে আসব। গাজীপুর থেকে আমাদের সহকর্মী ইফতেখার রায়হান কথা বলেছেন প্রান্তিক মানুষের সঙ্গে। ভোটের ট্রেনে গাজীপুর থেকে স্বাগত জানাচ্ছি, আমি ইফতেখার রায়হান। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন জরিপে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন ও ভোট প্রবণতা উঠে এসেছে। কে কতটা জনপ্রিয় আর কে সরকার গঠনে এগিয়ে তা নিয়ে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। এসব জরিপে ভোটারদের মতামত ও তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি উঠে আসছে বলে দাবি করছেন জরিপ সংস্থাগুলো। তবে এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন, চলুন আজকে আমরা সেটি জেনে নেই। এইসব জরিপ কোনো ধরনের স্থানে পৌঁছবে, একটা নির্দিষ্ট স্থানে জরিপকে পৌঁছাবে, এটা আমি মনে করি না। এই জরিপে কতজন মানুষ অংশগ্রহণ করে? অনলাইনে যে জরিপগুলো হয়, জরিপটা সবই ভুল, ঠিক আছে? যে আওয়ামী লীগ সরকার যে জরিপ করছিল যে আমরা 80% ভোট পাবো, 90% ভোট, কিন্তু ওরা তো জোর করে ভোট নিস। আসলে এই জরিপ খুব একটা প্রভাব পড়ে না। কারণ পড়ে না কেন, ওই যে আগে যেসব, এখন তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আসলে এই জরিপটা কতটুকু কীভাবে যায় না, কিন্তু ওইটা গভর্নমেন্ট কেন্দ্রিক হয়ে যায়। একজনের জরিপে যদি একটা দল 70% থাকে, আরেকজনের জরিপে সে দল 9%, 10%-এর বেশি যেতে পারে না। আসলে এই জরিপের যৌক্তিকতা কতটুকু এবং স্বচ্ছতা কতটুকু সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আমার যতটুকু মনে হয় এই নির্বাচনে জরিপটা কোনো প্রভাব ফেলবে না। ভোটটা আসলে নাগরিকদের ব্যক্তিগত বিষয়, এ কখন কোন দিকে দেবে সে আসলে তাদের মনস্তাত্ত্বিক ব্যাপারে। এই ক্ষেত্রে আসলে এই জরিপগুলো খুব একটা কার্যকরী আমার কাছে বলে মনে হয় না। জরিপের ফলাফল একরকম হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নির্বাচনের দিন ভোটের বাক্সে। ভোটাররা বলছেন পরিবেশ পরিস্থিতি দেখে তারা ঠিক করবেন কাকে ভোট দিবেন। তবে শেষ পর্যন্ত মাঠ পর্যায়ের সংগঠন শক্তি ও জোটবদ্ধ কৌশলী প্রভাব ফেলবে চূড়ান্ত ফলাফলে। আমরা শুনছিলাম প্রান্তিক মানুষের সঙ্গে যে কথা বলেছেন আমাদের সহকর্মী ইফতেখার রায়হান, সেই কথাগুলো, সেই ভাবনাগুলো শুনছিলাম। আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন শামসুজ্জামান দুদু ভাই, আছেন মোহাম্মদ রুবায়েত সারোয়ার। দুদু ভাইয়ের কাছে একটি প্রশ্নে যাব। দুদু ভাই, আসলে এই যে জরিপ নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে যেই জিনিসটা আসলে মানুষের ভোট, মানুষের গোপন অধিকার, একটি গোপনে মানুষ ভোট দেয়, এই গোপন অধিকারটাকে, ভোটের যে গোপনীয়তা, সেটিকে সামনে নিয়ে আসাকে আপনি কতটুকু যৌক্তিক মনে করছেন? যে আসলে কাকে ভোট দিবেন, এই ধরনের প্রশ্নটাকে কিভাবে দেখছেন আপনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সরি, আমি শুরুতে একটা জিনিস বলতে পারি, রুবায়েত সাহেবকে আমি ধন্যবাদ জানাইনি যে তিনি তার অবস্থান থেকে তার মতো করে একটা জরিপ পরিচালনা করেছেন। আমি তার সঙ্গে একমত হই অথবা না হই, এটি বড় না। তিনি এটা করেছেন বিভিন্ন পর্যায়ে নির্বাচনকালীন সময়ে, আগে পরে বিভিন্ন দেশে এটা হয়। এই জরিপ কতটা মানুষের প্রভাব বিস্তার করে অথবা করে না, এটা নিয়ে অত আমি আলোচনায় যেতে চাই না। তবে এই কাজের জন্য আমি তার এবং তার টিমকে ধন্যবাদ দিই।
আর আপনি যেটা বললেন যে গণতান্ত্রিক বিধিবিধানে মানুষের যে ভাবনা তার প্রতিফলন ঘটবে, ভোট গোপনীয় ভোট বাক্সে গোপনীয়ভাবে যে ব্যালটটি তিনি ঢুকাবেন সিল মেরে, সেটি তিনিই শুধু জানবেন আর অন্য কেউ জানবেন, এটাকে আমরা সম্ভব মনে করি না। আপনি যে প্রশ্ন করেছেন এটা কি জরিপের মধ্যে দিয়ে সামনে আনা অযৌক্তিক হয়েছে, এইভাবে দেখা বোধহয় ঠিক হবে না। উনি হয়তো জিস্টার নিয়ে উনি যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মতামতটা তরুণ শিক্ষিত, যেটা আপনি উল্লেখ করেছেন, সেটি উনি একটা সামনে আনার চেষ্টা করছেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উনি কত হাজার ব্যক্তির উপর করছেন আমার ঠিক এখনই মনে হচ্ছে না, বলছেন আপনারা। তো এটি যদি নির্দিষ্ট, যেমন আমার অঞ্চলে গেলে মানে এই জরিপ আরেক ধরনের ফল, আরেক ধরনের অবস্থা, আরেক ধরনের বক্তব্য পাওয়া যাবে, যেটা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরের অঞ্চলের দিকে। আবার আপনি গোপালগঞ্জ অথবা ওই দিকে ওই অঞ্চলের দিকে যেতে জরিপটা করেন, আরেকটা ফলাফল হয়তো দেখা যেতে পারে। তবে আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলগুলো এর সতর্ক হওয়ার জন্যে যে বিষয়গুলো মানে জরিপে নেওয়ার, সেটা নিয়ে তারা উপকৃত হতে পারে, এটাও আমি মনে করি। দুর্বলতার দিক যেটি তাদের রাজনৈতিক দলের ফুটে ওঠে মানে প্রকাশ হয়ে থাকে, সেটা তারা সংশোধন হতে পারবে। এই দিক থেকে জরিপ তাদের সতর্কবার্তাও হতে পারে, বা মানে খারাপ দিকটা সংশোধন করে নেওয়ার সুযোগ পেতে পারে। এই দিক থেকেও রুবাইদ সাহেব আমাদের পক্ষ থেকে ধন্যবাদ পেতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে, একটি রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম যেমন করে, ঠিক তেমনি ভোটের প্রশ্নে তারা মানুষের মূল্যবোধ, অর্থনৈতিক দিক, সামাজিক অবস্থা, ধর্মীয় দিক, এই বিবেচনায় কতটা তাদের কাছাকাছি যেতে পেরেছে, তারই প্রতিফলন থাকে ভবিষ্যতের নির্বাচনের ফলাফলের উপরে। সেই জন্য আমার কাছে মনে হয় জরিপ আমি গ্রহণ করি অথবা না করি, কিন্তু এই বিষয়টি নির্বাচন থেকে বিচ্ছিন্ন কোনো ঘটনা না। জি, রুবাইদ ভাইয়ের কাছে একটু যাই আবার। রুবাইদ ভাই, যে প্রশ্নটি দুদু ভাইকে করেছিলাম সেটি আপনাকে একটু করতে চাই। দুদু ভাই আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, আপনাদের এই কারণে রাজনৈতিক দলগুলো সতর্ক হচ্ছে, তাদের নানা ধরনের তাদের দুর্বলতা কিংবা তাদের সফলতা ব্যর্থতা অনেক বিষয়ের প্রতিফলন এই জরিপের মাধ্যমে উঠে আসছে। সেই বাস্তবতা স্বীকার করেই আমি বলছি যে আসলে সরাসরি কি এই ধরনের প্রশ্ন মানুষকে করা ঠিক যৌক্তিক বলে আপনি মনে করেন কিনা, একজন দেশের নাগরিক হিসেবে, যে আপনি কাকে ভোট দিবেন? আমাকে যদি আসলে কেউ প্রশ্ন করে যে আপনি কাকে ভোট দিবেন, আমি কি আসলে এটা বলতে বাধ্য বা এটি প্রকাশ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো? না, গবেষণার পার্সপেক্টিভ থেকে যদি বলি, আমরা কনসেন্ট নিয়ে কাজ করি, তো আমরা কিন্তু প্রথমে জিজ্ঞেস করি, যে বলি যে এটা মাঠ পর্যায়ে জরিপ, কিন্তু এটা কোনো অনলাইন জরিপ না। হ্যাঁ, তো আমি একটু এই প্রসঙ্গে একটু দুদু ভাই, আপনি বোধহয় রিপোর্টটা পড়তে পারেননি, আমি একটু ক্লিয়ার করে দিই, তারপরে আপনার আনসারটাও দিচ্ছি। যে এটা আপনার 10,413 স্যাম্পল নেওয়া হয়েছে আপনার 521টি মহল্লা বা ওয়ার্ড থেকে, যেটা 1.5 লাখ আপনার যে পিএসইউ বাংলাদেশ পপুলেশন সেন্সাস, সেটা থেকে দৈব চয়ন করা। হ্যাঁ, এবং 64টা ডিস্ট্রিক্ট থেকে স্যাম্পল নেওয়া। এবং আপনি যেটা বলেছেন এক্স্যাক্টলি, যে আমি যখন দৈব চয়ন করব, হতে পারে যে আমি কোনো একটা জামাতের এলাকায় পৌঁছে গিয়েছি, কোনো একটা বিএনপির এলাকায় পৌঁছে গিয়েছি, হঠাৎ করে আওয়ামী লীগের এলাকায় পৌঁছে গিয়েছি, তো সেটা কিন্তু হবে। তো এই জন্য তো যখন 521টা পিএসইউ থেকে যখন একটা খিচুড়ি বানানো হবে, ওই খিচুড়িটাতে কিন্তু সব স্যাম্পল থাকবে, তো সেটা তখন কারেক্ট করে। তো এই জন্য জরিপটা আমরা বলছি যে ডিভিশন পর্যায় থেকে এটা রিপ্রেজেন্টেটিভ, এর নিচে রিপ্রেজেন্টেটিভ না। আর একটা জিনিস একটু আগেও প্রান্তিক মানুষের মধ্যে দেখবেন যে বিস্তর আপনার অবিশ্বাস রয়েছে, আমরা ঠিক যে সেইটাকেই অ্যাড্রেস করার চেষ্টা করছি। ভবিষ্যতে সফল হব কিনা জানি না। এখন আপনার প্রশ্নের উত্তরে যদি আসি, তো এই পার্সপেক্টিভ থেকে আমি যখন যাই একটা মানুষের খানায়, যখন যাই, ভাই প্রান্তিক মানুষের অবিশ্বাস কিন্তু জরিপ নিয়েও রয়েছে, তারা জরিপকেও কিন্তু বিশ্বাস করতে চাইছেন না। আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা, যে প্রান্তিক মানুষ, আমরা যখন প্রান্তিক মানুষের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু জরিপকেও বিশ্বাস করতে চাইছেন না। আপনি তো দুইটা তিনটা
আমি সেটাই বলছি, অবিশ্বাস করতে চাইছেন না, বিশ্বাস করছেন না, তারা জরিপকে বিশ্বাস করতে চাচ্ছেন না। এইটাকে কিভাবে দেখছেন? আপনি যে বললেন প্রান্তিক মানুষের অবিশ্বাস আছে। আমি সেটাই বলছি আপনাকে। সাধারণ আমি তো এখন ধরেন এই জরিপটা করি নাই, হয়তো ভবিষ্যতে এই প্রশ্নটা রাখতে পারি যে আপনি কি এই জরিপ বিশ্বাস করেন কিনা, তখন হয়তো আমি আনসার দিতে পারবো আপনাকে। হ্যাঁ, তো সাধারণভাবে কিন্তু মনে হয় যে এটাই, যে বাংলাদেশের মানুষ আসলে বিশ্বাস করে না, কিছুই বিশ্বাস করে না। সেটা তো আমাদের সংস্কৃতির পার্ট হয়ে গেছে এবং সেটা তো রিজন আছে, কারণ আমরা তো এভাবেই কাজ করেছে বাংলাদেশে, যেখানে আপনার সত্যকে কেউ তুলে ধরার সাহস পায়নি, বা সত্য তুলে ধরলে আপনাকে আঘাত করা হয়েছে। তো সেইখানে তো আসলে বিশ্বাসটা থাকবে না, এটাই স্বাভাবিক, তাই না? তো আমি এটাকে, এবং আপনি দেখেন আমাদের কিন্তু 32% আমি বলেছি না, তারা বলেছে সিদ্ধান্ত নেয়নি। এরপরে কিন্তু আরও 12% সে কাকে ভোট দিবে সে কথা কিন্তু বলেনি। তো তাহলে মানুষ তো আপনার অনেকেই আছে যারা বলছেন না তাকে, আমাকে ভোট মানে কে দিবেন, তাকে তো জোর করা হচ্ছে না, যে আপনার মানে বলছেন তারটাই রেকর্ড করা হচ্ছে। এই বিষয়টা একটু আপনারা লক্ষ্য করবেন। হ্যাঁ, আর আপনি দেখেন একজন বলেছে, আমি যেটা শুনছিলাম যে উনি বলছিলেন আমি তো ভোটের আগে সিদ্ধান্ত নিব। আপনারা যদি আমাদের রিপোর্ট দেখেন, সেখানে আমরা দেখিয়েছি যে যারা সিদ্ধান্ত নেয়নি এবং আমাকে সিদ্ধান্ত জানাচ্ছে না যারা, তাদের বেশিরভাগই কিন্তু এই কথাই বলেছে যে আমি তো ভোটের আগে সিদ্ধান্ত নিব, আমি তো জানি না এখন প্রার্থীকে, আমি এখনো এই বিষয়ে মানে চিন্তা করছি না। আমি আপনার কথা ধরে নিলাম, আপনার কথা যদি ঠিক হয়, বা আপনারা যারা যাচ্ছেন তাদের কথাই আপনারা রেকর্ড করছেন, যারা রাজি হচ্ছেন, কিন্তু আমরা দেখছি নানা সময় গণমাধ্যমে নানান ধরনের রেকর্ড ফাঁস হয়। আপনাদের এই জরিপ, আপনারা তো একটি সরকারি প্রতিষ্ঠান না, আপনারা একটা বেসরকারি প্রতিষ্ঠান, মানুষের এই গোপনীয়তাটাকে আপনারা আসলে কতটুকু শেষ পর্যন্ত এটা রক্ষা করতে পারবেন, এটিও তো একটি প্রশ্ন। আমাদের মানে অর্গানাইজেশন সম্পর্কে সেই হিসেবে তাহলে আপনাদেরকে জানতে হবে। তো আমরা একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আপনার পরামর্শক সংস্থা। তো আমরা কিন্তু আপনার হাজার হাজার স্যাম্পল নিয়ে সারাক্ষণ কাজ করছি বিভিন্ন আপনার সরকারি বেসরকারি সংস্থার জন্য, এবং আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আমরা কাজ করি, দারিদ্র্য দূরীকরণ নিয়ে কাজ করি, তথ্য সংগ্রহ করি আমরা। তো সেই তথ্যটা আমরা গোপন যদি রাখতে না পারি তাহলে তো আমাদের অর্গানাইজেশন এক্সিস্ট করবে না। হ্যাঁ, তো এই তথ্যটা আমরা তীব্রভাবে সংরক্ষণ করি এবং সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করা হয়। এটা যদি আপনি যদি ধরেন অ্যানালাইজ করতে চান ডেটাটা, আমি আপনাকে দিতে পারবো, কিন্তু তখন আমি যেটা করব যে আমার যে রেসপন্ডেন্ট তাদের সবাইকে একটা ইউনিক কোড দেওয়া হবে, অর্থাৎ আপনার এই রেসপন্ডেন্ট কেস তাকে আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, কিন্তু তার তথ্যটা আপনি রিভিউ করতে পারবেন। আমরা তো অর্গানাইজেশনটা এই ভিত্তির উপরেই দাঁড় করা। ভাই, আপনারা তো ফোনে জানতে যাচ্ছেন, অনেক সময় মানুষের কাছে মোবাইল করছেন, ফোন করছেন, এই ফোনের কথাটা আপনারা ছাড়াও তৃতীয় ব্যক্তি কিন্তু অনেক সময় আড়ি পাতার যে ঘটনা আমরা শুনি, সেখানে আপনি এই মানুষের গোপনীয়তার নিশ্চয়তা কতটুকু দিচ্ছেন? আমরা ফোনে জরিপ করছি না তো। জি, আমরা তো ফোনে জরিপ করছি না। আচ্ছা, আমরা তো ঘরে ঘরে গিয়ে জরিপ করছি। জি, ঠিক আছে। আমি একটু শেষ প্রশ্নে চলে আসতে চাই দুদু ভাইয়ের কাছে। শামসুজ্জামান দুদু ভাই, বিএনপির ভাইস চেয়ারম্যান। দুদু ভাই, আমরা নানা সময় দেখি যে আসলে আমি এই প্রশ্নটি এর আগে রোবায়েত ভাইকে যে প্রশ্নটি করেছিলাম যে ফোনে, এটাই শুধু আসলে আপনার প্রতিষ্ঠানকে আমি বলিনি, এটি কিন্তু অনেক জরিপ, আপনি যেহেতু জরিপের সঙ্গে সংশ্লিষ্ট আছেন, সামগ্রিকভাবে আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে যারা মোবাইলে জরিপ করে তাদের এই বিষয়টাকে কীভাবে দেখছেন। আপনি বলেছেন আপনি ফোনে জরিপ করেন না, এটি আমরা ধরে নিচ্ছি, এটি ঠিক আছে। দুদু ভাইয়ের কাছে যাচ্ছি। দুদু ভাই, আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের নির্বাচনে আমরা দেখেছি নানাভাবেই হিলারি ক্লিনটনকে এগিয়ে রাখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে তিনি হেরে গিয়েছিলেন। এইভাবে যে জরিপের ফলাফলগুলো আসে, বৈশ্বিকভাবে এর বাস্তবতাও আমরা অনেক সময় দেখি না। কি বলবেন সর্বশেষ যদি জানতে চাই? আমার কাছে মনে হয়েছে রোবায়েত সাহেবের যে জরিপ, তার প্রতিষ্ঠানের যে জরিপ, সেটা যত সৎ উদ্দেশ্যেই করা হয়ে থাক না কেন, এটা তাৎক্ষণিক বিচারে হয়তো গুরুত্ব বহন করে, কিন্তু নির্বাচন যদি আরও 4-5 মাস পিছিয়ে হয়, তো এই মাঝের যে সময়টা যাকে তিনি এগিয়ে রাখছেন আর যাকে তিনি পিছিয়ে রাখতেন, তিনি রাখছেন না, মানে জরিপ
রাখছে, সেটাও পরিবর্তিত হতে পারে সামনের দিনগুলোতে। ওই যেটা আপনি মিসেস হিলারি ক্লিন্টনের ক্ষেত্রে বললেন, জরিপ সবসময় মানে একেবারে পারফেক্ট হবে, অর্থাৎ যা বলছে সেটাই দাঁড়াবে, এটা নেই। তবে আমি একটু আগে উল্লেখ করেছি, জরিপ বিশেষত রাজনৈতিক কারণে হয়ে থাকলে রাজনৈতিক দলগুলো এর থেকে অনেক ভালো ভালো দিক খুঁজে নিতে পারে, তার দুর্বলতা, তার বিষয়ে সতর্কতা। যেমন প্রান্তিক পর্যায়ে আপনি কিছু মতামত তুলে ধরেছেন, কেউ এই জরিপ বিশ্বাস করেছে, কেউ করেনি, কিন্তু বাস্তবতা হচ্ছে জরিপটা কিন্তু বাদ দিতে পারে নাই, কেউ বলে নাই যে এটা কোনো প্রয়োজন নাই, এটা দরকার নেই। আমি এই কারণেই বলছি, নির্বাচনকে ঘিরে শুধু জরিপ না, নানান বিষয় নিয়ে, যেমন সাংবাদিকরা কাকে এগিয়ে রাখে, কাকে পিছিয়ে রাখে, এটা তো সাংবাদিকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণেও হতে পারে, বাস্তবতার কারণেও হতে পারে। তো জরিপটা বর্তমান দেশের বাস্তবতার বাইরে তো যাবে না, এটা হলো আমার মূল কথা। আমি শেষান্তে এসে আবার রুবাদ সাহেবদের বলবো, এখন যে জরিপটা আপনারা করতে পেরেছেন বা এর আগেও কয়েকটা করেছেন, হয়তো সামনে আপনাদের আবার একটি জরিপ আমরা দেখব, সেই ক্ষেত্রে আমাদের বর্তমান পরিস্থিতি আরও ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে, সেটাও আমরা আপনাদের জরিপের দিক থেকে নিতে পারবো। এই যে আপনারা আমাদের রাজনীতির বিষয়ে কাজ করতে গিয়ে আপনারা ইনডাইরেক্টলি রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করছেন, এ ব্যাপারেও আমি আপনাদেরকে ধন্যবাদ দিব। জি, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জনাব রুবায়েত সারোয়ার ভাই এবং শামসুজ্জামান দুদু ভাই, দুজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আলোচনার পর্ব। বিরতির পর আমরা যুক্ত হব তৃণমূলের আলোচনায়। ভোটে টেনে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, এই পর্বের শুরুতে আমরা দেখে নিতে চাই আজকে নির্বাচন নিয়ে রাজনীতির মাঠটা কেমন ছিল, বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তারা কথা বলেছেন। আমরা তাদের বক্তব্যগুলো শুনে আসতে চাই। বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে এবং সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে এবং কখনো বাই মেজরিটি কোনো পার্টি ইলেকশন না, সরকার গঠন না করতে পারে, তাতে কাদের লাভ? লাভ হলো বাংলাদেশে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি থাকলে যারা লাভজনক পর্যায়ে থাকবে তাদের লাভ। তার মানে আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না। জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন, তাহলে আমির জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন। এবং আমাদের দেশটা বিপুল জনসংখ্যা বেষ্টিত দেশ, এখানকার উন্নয়নের জন্য চায়নার জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড সহ নানান অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশ আমরা তৈরি করছি এবং আমাদের সামনে সেই সম্ভাবনা আছে। আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, তার কি প্রস্তুতি? আমাদের আমির জামাত বলেছেন আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে, ইনশাল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। আমরা শুনছিলাম রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য। এ পর্যায়ে আমরা তৃণমূলের আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে তৃণমূলের আলোচনায় যোগ দিবেন সাতক্ষীরা থেকে সহকর্মী আহসান রাজীব। রাজীব, আপনার সঙ্গে নিশ্চয় যুক্ত আছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাতক্ষীরা জেলা জামাতের সেক্রেটারি, দুজন নেতা, আপনার তৃণমূলের দুজন নেতা আপনার সঙ্গে আছেন। আমরা আজকে সারাদিন আজকের ভোটের ট্রেনের আজকের পর্বে আমরা আলোচনা করেছি জরিপের রাজনীতি নিয়ে। এই যে জরিপগুলো প্রকাশিত হলো, সেই জরিপকে কিভাবে দেখছে তৃণমূল, সাধারণ মানুষ কিভাবে দেখছে, কিংবা এই জরিপের পেছনে আদৌ কোনো রাজনীতি আছে কিনা, এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আপনিও নিশ্চয়ই তাদের কাছে এই প্রশ্নগুলো রাখবেন, বিশেষ করে জরিপে যে শিক্ষিত অশিক্ষিতর যে শ্রেণীবিন্যাস করা হয়েছে, এই বিষয়টিকে তারা কিভাবে দেখছেন, এই আলোচনাটি আপনার মাধ্যমে তাদের মুখ থেকে শুনতে চাই। রাজীব।
তৃণমূলের সাথে আসলে জাতীয় পর্যায়ের যে জরিপগুলো হয়েছে তার খুব একটা মিল থাকে না, কারণ তৃণমূলের যারা স্থানীয় নেতৃবৃন্দ থাকেন তারা তাদের মতো করে যখন স্থানীয়ভাবে রাজনীতিটি করেন, তাদের পছন্দ অপছন্দের কিছু ব্যক্তি থাকে, একই সাথে কিন্তু জাতীয় পর্যায়ের যে রাজনীতি থাকে সেই রাজনীতির সাথে তারা মিলিয়ে একটি প্রার্থী পছন্দ করেই তাদের মতো করে তারা ভোট দেন। তবে ভোটের আগেও কিন্তু এই জরিপটি কিন্তু আসলে মেলে না, কারণ ভোটের আগেই অনেক সময় তারা মত পরিবর্তন করে থাকেন। তো এই বিষয়ে তৃণমূলের ভাবনা নিয়ে আমরা কথা বলতে আজকে আমাদের সাথে রয়েছেন, আমাদের অতিথি হিসেবে রয়েছেন জামাতের জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তার কাছ থেকে শুনবো আসলে তারা কিভাবে আসলে এটিকে দেখেন। আপনার কাছে জানতে চাই আসলে আপনারা এই যে জরিপগুলো হচ্ছে এটিকে আসলে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমি এখন টেলিভিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যারা দেশে প্রবাসে অবস্থান করছেন। সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে বাংলাদেশের বাস্তবতায় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বলে আমরা মনে করি। নিশ্চয়ই কোনো না কোনো জরিপ যেটি হয়ে থাকে সেটি গুরুত্বহীন নয়। সমাজের কাছে মূল্যায়ন আছে, রাষ্ট্রের কাছে আছে এবং জনগণের কাছেও তার কিছু প্রভাব পড়তেই থাকে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আসলে প্রত্যেকটি জরিপের পেছনে স্থান, কাল, এলাকা, ভৌগোলিক দিক থেকে এবং দলের সামগ্রিক অবস্থা বিবেচনাও সেটি প্রতিফলিত হয়। যেখান থেকে যেভাবেই নেওয়া হয়েছে সেটি আমাদের জানা নেই, তবে আমরা মনে করি নিশ্চয়ই এই জরিপটিকে জনগণ যেমন মূল্যায়ন দেখছে, আবার তেমনি বাস্তবতায় সময়ের আলোকে নির্বাচন যত কাছে আসবে তত বেশি আরো এটি আমরা উপলব্ধি করতে পারবো। নিশ্চয়ই এই এলাকার মানুষ তার নিজের পছন্দের প্রার্থী, দলের অবস্থান, প্রতীক এবং সেই সঙ্গে সম্ভাবনার নতুন বাংলাদেশ তারা দেখতে চায়। এক্ষেত্রে শিক্ষিত মানুষ বা অশিক্ষিত মানুষের মধ্যে আসলে তারা জরিপে অংশ নিয়েছে, তাদের মতপার্থক্য আসলে কিভাবে? এটা আসলে মতপার্থক্য অবশ্যই থাকতে পারে এবং থাকাটাও খুবই স্বাভাবিক। প্রত্যেকের জ্ঞান, মান, অবস্থান একরকম নয়। কিন্তু এরপরেও আমরা যারা লক্ষ্য করছি দেশের মানুষ বিগত 54 বছর যেভাবে রাষ্ট্র পরিচালনা দেখেছে, তারা নতুন সম্ভাবনার বাংলাদেশ দেখতে চায়, পরিবর্তন দেখতে চায়, মানুষের জীবন মানের উন্নয়ন দেখতে চায় এবং তার নৈতিক অধিকার, নাগরিক অধিকার সে ফিরিয়ে পেতে চায়। সেই জায়গা থেকে দেশের মানুষ একটি পরিবর্তন আশা করে এবং তার নিজের মর্যাদা, দেশের সম্মান, মর্যাদা এবং সামগ্রিকভাবে তার নিজের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্রে আরো উন্নত হোক, সেটি তারা দেখতে চায়। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতির সাথে। তারা আসলে এই জরিপটিকে কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ এখন টিভিকে আমাদের এই প্রোগ্রামের সাথে সংযুক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। সাতক্ষীরাবাসী সহ দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাই। এই জরিপটি আমাদের সহকর্মী যথার্থ বলেছেন যে এই জরিপটি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সংস্থা একরকম জরিপ করতেই পারে, বাস্তবতার সাথে মিলটা আসলে শতভাগ মিল হয় না। সেটার জন্য মানুষ এই জুলাইয়ের পরে, গণঅভ্যুত্থানের পরে মানুষ নতুন ভাবে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, এই যে মানসিকতা, এইটা তার নিজেদের একটা জরিপ রয়েছে যেটি কারো কাছে সেইভাবে প্রকাশ করে না। সীমিত সংখ্যক মানুষের উপরে জরিপ করে বাংলাদেশের সামগ্রিকভাবে মানুষের মনের ভাবনা প্রকাশ করা সম্ভব নয়। সে লক্ষ্যে আমাদের দেশের এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন যেগুলো আছে তাদেরকে একটা মেসেজ তৃণমূল থেকে দেওয়া উচিত। সেটি হচ্ছে যে আগামী দিনে ভোট কাকে দিবে আপনারা নিশ্চয়ই জানেন। 30 থেকে 35% মানুষ আছে, ভোটার আছে, তারা নিরপেক্ষ, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না। তাদের ভোটের মাধ্যমেই জয় পরাজয় নির্ভর করবে এবং তাদের মনের ভাবটা কিন্তু এখনো প্রকাশ হয়নি। তারা দীর্ঘদিন ভোট দিতে পারে না। আমরা বিশ্বাস করি যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এটা অত্যন্ত সুস্থ, সুন্দর এবং নিরপেক্ষভাবে হবে এবং মানুষ যে ভোট দিবে এই ভোটের আগের দিনও বলতে পারে না যে আসলে কাকে জয়লাভ করাবে এবং কে ভোটে জয়লাভ করবে এবং পরিপূর্ণ নিখুঁতভাবে ভোটের যে জরিপ এটি ভোটের আগের দিন পর্যন্ত বলা যাবে না, কারণ এই জরিপটি এখন ভোটাররা করছে। এইটা ধন্যবাদ আপনাকে। আমাদের তৃণমূলের যারা নেতৃবৃন্দ রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা বলছিলেন যে আসলে ভোটের জরিপটি আসলে মূলত বিষয় নয়, ভোটের আগে ভোটাররা কিন্তু শেষ মুহূর্তে কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো বিষয়ে। তো এই ছিল সাতক্ষীরা থেকে তৃণমূলের ভাবনা। ধন্যবাদ আহসান রাজীব আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন তৃণমূলের আলোচনা। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটে টেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।